সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার টোটো কোম্পানিতে। আর আজকে আমাদের সঙ্গে আছেন একজন রঙিন মানুষ। 903টি শহর সারা পৃথিবীর ভ্রমণ করে তিনি এখন বাংলাদেশে, মানে ঢাকায়, আপনারা বুঝতে পারছেন এই গরমে আসলে হট, ভীষণ রকমের হট একজন মানুষ বসে আছেন, তানভীর অপু। খুবই কালারফুল একজন মানুষ, সারা পৃথিবীতে এইরকম কালারফুল মানে পোশাক পরে খুব রঙিন মন নিয়ে, চনমনে মন নিয়ে ঘুরে বেড়ান। আমরা এই গরমের দিনে তাকে ধরে এনেছি আমাদের স্টুডিওতে। তানভীর অপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্টুডিওতে অবশ্য ভালো লাগছে, ভালো লাগছে। এসির মধ্যে বসে এসির মধ্যে বসে আছে, রাইট, এটা একটা ব্যাপার। বাইরে কিন্তু প্রচন্ড গরম, প্রচন্ড গরম। এই গরমে আমরা আসলে একটু ঠান্ডা ঠান্ডা গল্প শুনবো, কারণ তানভীর অপু থাকেন ফিনল্যান্ডে, জন্ম যদিও বাংলাদেশের খুবই গরমের একটা জায়গায়, রাজশাহীতে। একদম বিপরীত প্রান্তে চলে গেছেন ফিনল্যান্ডে, সেখানেই থাকেন, সারা পৃথিবী ঘুরে বেড়ান সেখান থেকে। তো 903টি শহর সারা পৃথিবীর তিনি ঘুরে বেরিয়েছেন। এই জন্য তানভীর অপু, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে 903টি শহর ঘুরে বেড়ানো নট ম্যাটার অফ জোক, এক জীবনে আসলে এটা আসলে অনেক বড় লম্বা জার্নি, বড় লম্বা জার্নি। তো সেই লম্বা জার্নির গল্প আমরা শুনবো। না, আসলে ভ্রমণ তো শুরু করেছি সেই 2005 সাল থেকে। 2005 সাল থেকে যখন আমি ফিনল্যান্ডে যাই তখন থেকে। তো 5 সাল, এখন হচ্ছে 2024 সাল। লম্বা জার্নি। তবে ভ্রমণের যে অভিজ্ঞতাটুকু আমার হয়েছে, এটা আমার জীবনকে অনেক সমৃদ্ধ করেছে, জীবনকে বাঁচতে শিখিয়েছে, জীবনটাকে ভালোবাসতে শিখিয়েছে। যেটা আসলে আমরা বিভিন্ন কালচার দেখা, মানুষ দেখা, প্রকৃতি দেখা, সব কিছু থেকেই খাবার খাওয়া, হ্যাঁ, যেহেতু আপনি অনেক খাদ্যরসিক, সব কিছু মিলিয়েই একটা চমৎকার জীবন একটা আমার, মানে আমি উপভোগ করি। আমার কিন্তু কখনো জীবনটাকে বোঝা মনে হয় না। আচ্ছা, যখনই আমার দুঃখ লাগে, কষ্ট লাগে, কিংবা নিজেকে একটু ফ্রাস্ট্রেশনের দিকে চলে যাচ্ছে, তখনই আমি কিন্তু চট করে একটা নেচারের দিকে চলে যাচ্ছি, কোথাও না কোথাও। হ্যাঁ, এই যেমন কিছুদিন আগে আমি ফিনল্যান্ডে ছিলাম, গেছি নভেম্বরে, আসলাম তো এই এপ্রিলে। তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে 5টা মাস কিন্তু একদম ওই যে বললেন একটু আগে যে গরম থেকে ঠান্ডার দেশে যাওয়াটা, মানে 5টা মাস কিন্তু ভেরি টাইট উইন্টার আর কি। মানে আর এবছর তো বুঝতেই পারছেন যে মানে মাইনাসের তাপমাত্রা আর কি, মাইনাস 25-30 এরকম। এবং সবচেয়ে বড় কথা যে আমরা যে কত লাকি যারা আমরা বাংলাদেশে থাকি, কিংবা যারা সূর্যের আলো দেখি। হ্যাঁ, এই যে আমরা বুঝতে পারি তখনই যখন আমাদের জীবন থেকে এই জিনিসগুলো নাই হয়ে যায়। বাংলাদেশে এই সূর্যের আলোটাকে আমরা এত কমপ্লেন করছি, আমি কিন্তু কমপ্লেন করছি না, কারণ আমি কিন্তু অনেক এনজয় করছি। কারণ আমি 6টা মাস কিন্তু সূর্যের আলো ভাবে দেখতে পারিনি, গায়ে লাগাতে পারিনি, এভাবে শার্ট পরে বের হতে পারিনি। আচ্ছা, কারণ হচ্ছে সব সময় ওখানে মাইনাস রয়েছে। তো এই যে একটা চমৎকার যে একটা আমাদের এই যে আবহাওয়া রয়েছে এই বাংলাদেশের, এটাকে আমি খুবই চমৎকারভাবে, মানে খুব ভালোভাবে আমি এনজয় করছি। যদি আপনারা যতই কমপ্লেন করেন, তো এই ডিফিকাল্টনেস থেকে বের হয়ে যখন আমি প্ল্যান করলাম, তখনই কিন্তু আমি একটা জায়গা ভ্রমণের প্ল্যান করে ফেলি। মানে আমি এইটাই একটু জানতে চাই যে 903টা শহর থেকে আসলে বেছে নেওয়া তো খুব কঠিন, খুবই কঠিন। কিন্তু তারপরেও যদি আমরা আসলে জানতে চাই যে তানভীর অপুর প্রিয় 5টা শহর কোন, মানে বিশেষ বিশেষ ক্রাইটেরিয়া যদি আমরা জানতে চাই, কি বলবেন আসলে? বেঁচে থাকার জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ এবং সুন্দর শহর হেলসিঙ্কি। ওকে, বেঁচে থাকার জন্য কারণ হচ্ছে যে মানুষের যে 5টি মৌলিক চাহিদা যেটা রয়েছে, এটা 100% ফুলফিল করে একমাত্রই দেশ আমার চোখে দেখা ফিনল্যান্ড। আচ্ছা, আরও অনেক সুন্দর দেশ আছে, তবে চিকিৎসা, একটা লোকও কেউ বাইরে ঘুমাবে না, মানে বাস্তুহারা হবে না, কেউ বিনা চিকিৎসা মারা যাবে না, কেউ না খেয়ে মারা যাবে না। আচ্ছা, কেউ পড়ালেখা যদি কেউ করতে চাই, পয়সার জন্য পড়ালেখা বন্ধ হয়ে যাবে না। এই যে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, যে 5টি আমাদের উপাদান রয়েছে, তার মধ্যে আমি মনে করি ফিনল্যান্ড একমাত্র দেশ আমার চোখে দেখা যে আমাকে পুরোটা সাপোর্ট দেয়। এই জন্যই ফিনল্যান্ড গত 7 বছর পর পর পৃথিবীর সুখী দেশ, সুখীতম দেশ আছে, রাইট। প্রকৃতি সবচেয়ে আমার ভালো লেগেছে নরওয়ে। আচ্ছা, আমার কাছে, কারণ সেখানে আমার যে বরফ, আমি হিমালয়ও দেখেছি, আমি আন্দিজ দেখেছি, আবার আল্পস দেখেছি, আবার নরওয়ের যে পাহাড়টার মধ্যে একটা মায়াবী একটা ছোঁয়া আছে, কারণ তার পাশে আটলান্টিক মহাসাগর, সব মিলে, এবং তার রাস্তাঘাট সবকিছু মিলিয়ে, এবং যে জেলে গ্রাম,
যখন আমি যাচ্ছি আটলান্টিকের সেই নীল ফিওর্ডের মাঝে আটকে যাচ্ছে সে কালো নরওয়েজিয়ান হর্স, আবার অনেক সময় দেখছি যে লাল বাড়ি যেখানে জেলে পল্লী কিংবা জেলে থাকছে, সবকিছু মিলিয়ে। এবং পৃথিবীর উত্তরে শেষ শহর হ্যামারফেস্ট আমার মানে জায়গাটা সবসময় গেছি, 4 বার গেছি এখন পর্যন্ত, খুব ভালো লেগেছে। নর্থ ক্যাপ ভালো লেগেছে। নরওয়ের প্রকৃতি অবশ্যই সুন্দর, এবং সেই সাথে আর একটা দেশের কথা না বললে নয়, আইসল্যান্ড। যারা ইউরোপে থাকে কিংবা যারা বাংলাদেশে যদি কারো সাধ্য থাকে, প্রকৃতি যদি দেখতে আসলেই চান, আইসল্যান্ড অবশ্যই যেতে হবে। কারণ ওখানকার যে গেইজার, যেটাকে বলে উষ্ণ প্রশমন, এইটা দেখার বিষয় আছে। কালো পাহাড় আছে, লাল পাহাড় আছে, আচ্ছা, বিভিন্ন কালারের। কারণ ও দেশটাই, রঙিন। আইসল্যান্ড দেশটাই হচ্ছে পুরোটা কিন্তু আগ্নেয়গিরির লাভা ছাই দিয়ে তৈরি। তো ওদের প্রকৃতিটা একটু ডিফারেন্ট, কিন্তু ওখানে কোনো বড় গাছ হয় না। আমাদের দেশে যেমন করই গাছ, বট গাছ, ওখানে লম্বা কোনো গাছ হয় না। প্রাকৃতিক যে বিষয়গুলি, অসংখ্য ঝর্ণা আছে, অসংখ্য পাহাড় আছে। তো এগুলো আসলে কি মানে মুখে বলে বোঝানো যাবে না। এক্সপ্লেনেশন করা যায় না। তো আমার কাছে মনে হয়েছে যে নরওয়ে এবং আইসল্যান্ড, হ্যাঁ, এই দুটো জায়গা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে আপনি বলতে পারেন হিস্ট্রি। হিস্ট্রির দিক দিয়ে আমার কাছে দুটো শহরের কথা না বললে না, অথবা দুটো দেশ। প্রথমে আমি বলবো ইজিপ্ট, আমার খুবই প্রিয় একটা দেশ, যে দেশটাতে আমি মোটামুটি 15 দিন ছিলাম। এবং শুধু পিরামিড না, আমি সেখানে সেকেন্ড রামসেস, মানে আমাদের ইসলামের মুসা আল্লাহ সাল্লামের সাথে যে ফেরাউনের যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় ফেরাউন যাকে বলে, সেই ফেরাউনের একটা যে সময় মন্দির ছিল, সেই মন্দিরে আমি আবু সিম্বল নামে একটি জায়গা রয়েছে, সেখানে আমি গেছি। এবং নীল নদ তো মানব সভ্যতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ আমাদের নদী, এবং যেখানে মানব সভ্যতার ইতিহাস অসংখ্য গল্প রয়েছে। সো নীল নদটা আমার খুব ভালো মতো দেখা হয়েছিল। নেফারতিতির মন্দির, তারপরে পৃথিবীর প্রথম ওখানে একটা বিশ্ববিদ্যালয় আছে, এছাড়া পিরামিড, গিজার পিরামিড, খুফুর পিরামিড, তুতুম খামেনের সমাধি, অনেক কিছু দেখা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আপনি যখন কায়রোতে যাবেন, কায়রো যে মিউজিয়াম আছে, মিউজিয়ামে অনেক কিছু দেখা আছে। এবং সেই সাথে ওখানে ফেরাউনের সেকেন্ড রামসেসের আপনার স্ট্যাচু আছে, অনেকেরই আছে ওখানে। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, যে 3000 বছর আগে তাদের যে সমৃদ্ধ ইতিহাস, সেটাকে ছুঁয়ে দেখা, সেটার দিকে তাকিয়ে সেই 3000 বছর আগের পেন্টিংটা এখনো জীবন্ত, সেই লাল কালারটা এখনো আছে। কিংবা প্যাপিরাজ, কাগজ, এই যে আমাদের যে কাগজটা, কাগজের আগে যে প্যাপিরাস কাগজ, কিভাবে লেখালেখি হতো, সেই প্যাপিরাসটা দিয়ে তারা কিভাবে তৈরি করছে, কিংবা প্যাপিরাসের উপরে তাদের ড্রয়িংটা। আর পিরামিডের ভিতরে ওঠার কিন্তু একটা চরম অভিজ্ঞতা আছে। আচ্ছা, খুবই কষ্ট। আর আমি তো 6 ফিট মানুষ, লম্বা চড়া মানুষ। আমি বুঝলাম না যে সে সময়কার আসলে ফারাওরা কি খুব শর্ট ছিল কিনা। মানে আমার জন্য খুব কষ্ট হয়েছে এভাবে বেয়ে বেয়ে উপরে ওঠা, একদম নিচ থেকে একটা পাহাড়ে ওঠা আর কি। তো সেই অভিজ্ঞতাগুলো রয়েছে। মানে ইজিপ্টের পরে আমি আরেকটি শহর কিংবা দেশের কথা বলতে চাই, রোম। ইতিহাসের ক্ষেত্রে রোম, ভেনিস। কারণ পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম শহর আমার কাছে মনে হয়েছে ভেনিস, যেখানে শহরের প্রতিটি বাড়িতে একটা করে নৌকা আছে, যেখানে কোনো সাইকেল নাই, কোনো রিক্সা নাই, কোনো গাড়ি নাই, কোনো মোটরসাইকেল নাই, কিচ্ছু নাই। আপনাকে হয় পায়ে হেঁটে অথবা নৌকায় করে যেতে হবে। এই যে সমুদ্রের মাঝে, সে আজ থেকে 1000 বছর আগের যে এরকম একটা থিওরি দিয়ে সে সময় কিভাবে তারা মেড করেছিল, সেই জায়গাটি আজকের ইতিহাসের একটা অংশ হয়ে রয়েছে। এবং আমি ভ্যানিসে এখন পর্যন্ত 3 বার গেছি, বারবার যেতে ইচ্ছা করে। এবং তাকে থেকে শুধু দেখি যে 1000 বছর আগে কীভাবে, 1000 তো এখন মনে 1500 বছর হয়ে গেছে, যে কীভাবে তৈরি করেছিল। এবং প্রত্যেকটি বাড়ির কালার চমৎকারভাবে তারা আগের মতো রেখেছে, বাড়ির দরজাটা আগের মতো রেখেছে, গন্ডোলা বাড়ির সামনে একটা একটা করে বেঁধে রেখেছে। মানে এই যে একটা চমৎকার একটা জীবন্ত এই ধরনের একটা মানে ক্যানভাসের মতো আঁকা, মানে সারা পৃথিবী থেকে একটু আলাদা। সারা পৃথিবী থেকে আলাদা, মানে ভেনিসের মতো শহর তো আসলে হয় না। হ্যাঁ। আর দ্বিতীয়টা রোমে আমার খুব ভালো ঘোরা হয়েছে, সেটা হচ্ছে কলোসিয়াম, যেটা আমরা গ্ল্যাডিয়েটর মুভিতে দেখেছি। ওই যে বাঘের সাথে মানুষের যুদ্ধ হতো, এই যে এন্টারটেইনের যে বিষয়টা, এটা আসলে অনেক চমৎকার একটা বিষয় ছিল আর কি।
এছাড়া রোমে তো আসলে রাস্তাঘাট সব জায়গায় তো রোম সাম্রাজ্যের মানে ব্যাপক বিচরণ ছিল, ছাপটা এখনো তারা রেখে দিয়েছে। আর ভ্যাটিকান সিটিতে যাওয়াটা, যে লিওনার্দো দা ভিঞ্চি এবং মিশেলাঞ্জেলো যে পেইন্টিংগুলি, এগুলো তো জীবন্ত, মানে একদম মাস্টারপিস একদম। হ্যাঁ, এই যে 1000 বছর আগে, মানে 1500 খ্রিস্টাব্দের যে জিনিসগুলো, পেইন্টিংগুলো এখনো যে জীবন্ত, মানে এগুলো আসলে কি চোখ আপনার কোন দিকে যাচ্ছে, আপনি কি ফিল করছেন, আমি কিন্তু আমার ফিলোসফিতে বলছি আর কি। ইটস ওয়ান্ডারফুল, মানে এটা নিয়ে কোনো দ্বিমত নাই যে রোম অসাধারণ। তার মানে এটা না যে আমি আবার মায়ানদেরকে ছোট করছি, মানে আমি ল্যাটিন আমেরিকাতেও গেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আর কি যে রোম আমাকে বারবার টানে, অথবা ভেনিস আমাকে বারবার টানে, কিংবা ইজিপ্ট আমাকে বারবার টানে। সো এই চমৎকার জিনিসগুলো আমার মানে বারবার দেখার ইচ্ছা হয়েছে। অথবা আমি যে জেরুজালেমে যখন গেলাম, সেখানে বেথালহ্যাম, যেখানে যীশু খ্রিস্ট বা আমাদের ঈসা নবীর যে জন্মগ্রহণ করছে, যে ঘরটা, এটাও তো আমাদের কাছে একটা অনেক পুরনো একটা বিষয়, রিলিজিয়াস ধর্মের মানব সভ্যতার ইতিহাস। কিংবা ডোম অফ রক, আল-আকসা মসজিদ, এগুলো তো সবই আমার যাওয়া হয়েছে। এগুলো কিন্তু অনেক হিস্টোরিক্যাল জায়গা। এগুলো আসলে মানে ওই যে আপনাকে বললাম না যে কোনটা থেকে কোনটা আমি আসলে মানে করবো এখন। ডোম অফ রক কিন্তু কম জায়গা না, একটা জেরুজালেম। আবার আপনি যদি বলেন যে মায়ান সভ্যতার চিচেন ইৎজা, আপনি যদি মেক্সিকোর সেই চিচেন ইৎজার কথা যদি বলেন, অথবা আপনি বেলিজের, অথবা আপনার হন্ডুরাসের যে মায়ান সভ্যতার যে রুইন্সগুলো আছে, সেগুলো কম না। ডেফিনেটলি দিন শেষে আপনার যে দেশেই যান না কেন, যে শহরেই যান না কেন, যদি মানুষ ভালো না হয়, মানুষের ব্যবহার ভালো না হয়, তাহলে কিন্তু আপনি আর যাবেন না, মানে সবকিছু মোটামুটি ভেনিশ হয়ে যায়। কারণ হচ্ছে যে মানুষের ব্যবহারই তো মানুষকে আবার কাছে টানবে, রাইট, তাই না? আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, পৃথিবীর সবচাইতে হ্যাপি এবং হাসিখুশি মানুষ দেখেছি আমি কিউবাতে। তাদের জীবনের লক্ষ্যটা একটু ডিফারেন্ট। মানে আমরা যে এত ছুটছি টাকার পিছনে, আমার মানে ব্যক্তিগত চাকরির জীবনে, আমার বড় বড় স্ট্যাটাস হতে হবে এটার জীবনে, ছুটতে কি আমাদের কিন্তু যে হবিজ, যে জীবনে যে আনন্দটা, জীবন তো একটা চমৎকার একটা উপভোগ করার বিষয়। আপনি এক কাপ কফি খাচ্ছেন সমুদ্রের পাশে বসে, এটাও কিন্তু উপভোগের বিষয়। জ্যোৎস্না রাতে আপনি হ্যাঁ কিছু না হোক বাড়ির ছাদে বসে আছি, সেটাই, এটা তো উপভোগের একটা বিষয়। তো আমার যেটা মনে হয়েছে, কিউবার মানুষগুলো জীবনটা উপভোগ করে। কেমন করে উপভোগ করে? এই তো হারি কেন, বসো, এক কাপ চা খাও, গল্প করি, তারপরে যাও। আচ্ছা, এই যে একটা চিন্তা যে আমি 5টা মিনিট বিশ্রাম নিব, আমার 24 ঘন্টার ভিতরে আমি নিজেকে কয় মিনিট দিচ্ছি। সমৃদ্ধ তো এভাবে হয়, আমি কি ব্যায়াম করছি কতখানি, ভালো খাবার খাচ্ছি কতখানি, ভালো চিন্তা করছি কতখানি, সবই কিন্তু পার্ট অফ ইয়োর লাইফ, পার্ট অফ ইয়োর বডি। তো এই জিনিসগুলো কিউবার মধ্যে প্রচন্ড হাসি খুশি মানুষ, প্রচন্ড কালারফুল, মানে আমার মতো কালারফুল, প্রত্যেকটা বাড়ি কালারফুল, এবং তারা অত্যন্ত গরিব। আমরা সবাই জানি যে কিউবা পৃথিবীর একমাত্র ট্যুরিস্ট দেশ যেখানে সবচেয়ে ভ্রমণ পিপাসু মানুষ যায় শুধু তাদের জীবনযাপন দেখার জন্য, আর কিচ্ছু না। হাবানাতে যায়, ত্রিনিদাদে যায়, চে গুয়েভারার সমাধি যায়, আমি গেছি লিভিংস্টোন, তারপর হচ্ছে সেখানে সান্তা ক্লারা, যেখানে চে গুয়েভারার সমাধি রয়েছে, সেই জায়গাগুলোতে যায়। সো ওয়ান্ডারফুল। এরপরে অবশ্য আপনি বলতে পারেন যে ডাবলিন যেমন আমার কাছে খুব ভালো লেগেছে, বিকজ দে আর লাভ, মানে দিন শেষে গান ছাড়া কিন্তু হয় না। আমরা ঘুম থেকে উঠে রবীন্দ্রসঙ্গীত শুনলে যেমন দিনটা ভালো হয়, ডাবলিনের মানুষকে দেখেছি যে গল্প কাজ শেষ যাওয়ার আগে, বাসায় ঢোকার আগে একটা পাবে বসলো, একটা কফি খেলো, গল্প করলো, গান শুনলো, এবং তাদের আইরিশ মিউজিক খুব বিখ্যাত। এরকম আমার কাছে ভালো লেগেছে। এরপরে আপনারা আমার প্রিয় জিনিস খাবার খাবার যদি আমরা না বলি তাহলে কিন্তু ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যায়। এটা লাস্ট সবই হলো, কিন্তু খাবার না বললে হবে। খাবারের জন্য প্রথমেই আমি অবশ্যই বলবো বাংলাদেশ, কারণ এটা আমার মাতৃভূমি। এখানকার খাবার খেয়ে আমি বড় হয়েছি, এটা জেনেটিক্সে ঢুকে আছে। এই পৃথিবীতে আমি যত ভালো জায়গায় খাই না কেন, বাংলাদেশি খাবার আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয়, কারণ এই খাবারটা খেয়ে আমি বড় হয়েছি। এবং সত্য কথা যে বাংলাদেশের যত মাছ আছে, যত প্রজাতির মাছ, এই যে সমুদ্রের মাছ, নদীর মাছ, বিলের মাছ, পুকুরের মাছ, এই সংমিশ্রণটা পৃথিবীতে আর কোনো দেশে আছে কি না আমার জানা নেই। তো এই যে ভ্যারিয়েশনটা, এটা আমি পৃথিবীর কোথাও, মানে আমার কাছে মনে হয়েছে যে সারা পৃথিবীতে আমি যেখানেই যাই না কেন,
আমরা একটু স্পাইসি বেশি দিই আমার কাছে। আমরা প্রচুর পরিমাণে ভর্তা, প্রচুর পরিমাণে ভাজি, আমাদের প্রচুর সবজি। মানে আমার কাছে মনে হয়েছে যে বাঙালি খাওয়াটা খুবই আমার কাছে একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, আমার প্রিয়। আচ্ছা, তারপরে যদি মাতৃভূমির পরে আপনি যদি আমাকে বলেন যে কোন দেশের খাওয়াটা প্রিয়, সেটা আমি বলবো তুর্কি। টার্কিশ ডিশ আমার কাছে চমৎকার। টার্কিশ ডিশের সঙ্গে তো আমাদের কিছু ডিশের মিল আছে আসলে। মিল আছে, এবং সবচেয়ে বড় কথা দেখেন, আমরা স্পাইসি ইউজ করি কিন্তু খুব বেশি না। আপনি দেখেন যে একই রেসিপি, একই জিনিসই কিন্তু আমরা সব দিচ্ছি, কিন্তু তার কিন্তু 100টার উপর স্পাইসি আছে। আমরা কিন্তু বলি যে আমাদের স্পাইসি না, আমাদের স্পাইসি কিন্তু অতটা ভেরিয়েশন কিন্তু কম আমাদের। কিন্তু আপনি যদি আমরা মানে যারা বাঙালি বলি যে কমিউনিটি আছে, সেই কমিউনিটি তো হার্বসও খুব বেশি ব্যবহার করে না না না, কিন্তু আপনি যদি ল্যাটিন আমেরিকা যান, আপনি যদি এই টার্কিতে যান, টার্কিতে মিনিমাম আপনি 50 থেকে 60টার উপরে আপনি স্পাইসি পাবেন, বিভিন্ন ধরনের স্পাইসি। ওকে, একদম ডিফারেন্ট স্বাদে, একদম ডিফারেন্ট। এবং ওখানে মাংসের জন্য আলাদা, সবজির জন্য আলাদা, মাছের জন্য আলাদা। এবং সবচেয়ে বড় কথা, টার্কিতে আমি বারবার শুধু কেবাব খেতেই চাই, কিন্তু ওই কেবাব না, কিন্তু ওদের যে যেটা স্টেক, যেটা চমৎকার, এবং ওদের বড় মরিচ, হ্যাঁ, তারপর ওদের বিভিন্ন ধরনের, ইভেন কি বেগুনের খুবই ব্যবহার রয়েছে তাদের। আমি টার্কিতে বারবার যেতে চাই, এবং বাংলাদেশ। এবং আরেকটি দেশের কথা না বললে না, সেটা হলো মেক্সিকান খাবার। আমার কাছে খুব ভালো লেগেছে। ওকে, মেক্সিকান খাবার। মেক্সিকান খাবারের বিশেষত্ব কি? মেক্সিকান খাবার বিশেষত কি, মেক্সিকোতে চিলি, মানে যে মরিচটা কিন্তু মেক্সিকো থেকে আসছে। তো মেক্সিকোতে যেটা হয়েছে কি, আমাদের সাথে একটু মিল আছে। ওকে, যেমন চিলি এবং তাবাস্কো নামে একটা ফ্লেভার পাওয়া যায়, দেখবেন যে ওটা পিজাতে দেয় এবং বিভিন্ন স্পাইসিতে দেয়। তো এটা কিন্তু মেক্সিকোতে আবার খুব ভালো পাওয়া যায়, এবং তারা খুবই আমাদের মতো করে হট। কারণ দিন শেষে আমরা তো যে হট না হলে ভালো লাগে না, যে ঝাল হয়নি কি মশলাটা হয়নি, তা আমরা তো আমাদের ওই মুখটা তো আমরা ওইভাবেই রেখে দিয়েছি। তো এটা আমার সাথে মনে হয়েছে যে মেক্সিকোর তার মাংস বলেন, ভেজিটেবল বলেন, তারপর তাদের যে চাল আছে, সব কিছু মিলে আমার কাছে মেক্সিকোর খাবারটা খুব ভালো লেগেছে।